ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয়ী কর। কতকটা সেই ধাঁচে গতকাল মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পাওয়ার পর শহর জুড়ে একেবারে ফুটপাতের বেআইনি অংশ দখলমুক্ত করার অভিযানে নামল পুলিশ। শহর জুড়ে পুলিশের এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে অর্থাৎ দখলমুক্ত করার অভিযানকে অনেকে স্বাগত জানাচ্ছেন ঠিকই, পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে এতদিন পর তাহলে ঘুম ভাঙল প্রশাসনের। এবং এই ছবি শুধুমাত্র যে কলকাতা শহর জুড়ে দেখা গিয়েছে এমনটা নয়, জেলাতেও কার্যত এই ছবি দেখা গিয়েছে। এরই পাশাপাশি আমাদের আজ নজরে থাকবে যে স্পিকার নির্বাচন, আগামীকাল সকাল 11টায় স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি হতে চলেছে। তা নিয়ে কি এবার সরাসরি সংঘাতের পথে হাঁটতে চলেছে কংগ্রেস এবং তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে প্রার্থী দেওয়ার বিষয়ে তৃণমূলকে কিছুই জানায়নি কংগ্রেস। আগামীকাল ভোটাভুটিতে কি হবে, কে কোন দিকে ঝুঁকবে, এইটা হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। অবশ্যই স্টুডিওতে আগামী 1 ঘন্টায় আলোচনার মধ্যে এই বিষয়টা গুরুত্বের সঙ্গে আসবে। কিন্তু শুরুতে আজকের বিষয়, মুখ্যমন্ত্রীর কড়া ধমক, শহর জুড়ে ফুটপাত জবরদখল মুক্ত করতে অভিযান পুলিশের। আপনারা জানেন যে গতকাল নবান্ন সভাঘর থেকে 1 ঘন্টার কিছু সময় ধরে কার্যত তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে তার প্রশাসনের কোনো অংশকে বাদ দেননি। মন্ত্রী শান্তি থেকে শুরু করে বিধায়ক, কাউন্সিলর সবাই দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রুদ্রমূর্তি বাদ যায়নি পুলিশও। আর তারপরই পুলিশের এই তৎপরতা। স্বাধীন ভারতে প্রথমবার ভোটাভুটিতে স্পিকার নির্বাচন। ওম বিড়লার প্রতিপক্ষ কে সুরেশ, ওম বিড়লা বনাম কে সুরেশ। আগামীকাল সকাল 11টায় ভোটাভুটি হতে চলেছে এবং স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার ভোটাভুটির মাধ্যমে স্পিকার নির্বাচন হতে চলেছে, যেটা এতদিন পর্যন্ত সহমতের ভিত্তিতে অর্থাৎ কনসেনসাস তৈরি হয়ে হতো। এইবার প্রথম ভোটাভুটি হতে চলেছে, তা নিয়েও কিন্তু দ্বন্দ্ব রয়েছে ইন্ডিয়া জোটের অন্দরে। ইন্ডিয়া জোটে ফের সংঘাত, একতরফা স্পিকার প্রার্থী ঘোষণায় কংগ্রেসে ক্ষুব্ধ তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট অভিযোগ করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। খেয়াল রাখতে হবে আগামীকাল সকাল 11টা, ফলে অনেকটা সময় বাকি রয়েছে এমনটা নয়। সম্ভবত আজকের মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে এই রকম একটা পরিস্থিতিতে কি হবে তৃণমূল কংগ্রেসের অবস্থান। যোগাযোগই করা হয়নি, দুর্ভাগ্যজনক। সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। এর মধ্যে একটা ভিডিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংসদের ভেতরে, লোকসভার ভেতরে পাশাপাশি বসে কথা বলতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে। এটাও লাখ টাকার প্রশ্ন। এই নিয়ে কি কোনো কথা হলো? শেষ পর্যন্ত কি বরফ গলল? সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সহমত শুধু মুখেই, ডেপুটি স্পিকার পদ নিয়ে টালবাহানায় নরেন্দ্র মোদীকে আক্রমণে রাহুল গান্ধী। আপনারা জানেন যে গতকাল একেবারে যখন সংসদে অধিবেশনে প্রথম দিন প্রবেশ করার আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যে সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, দেশ চালানোর জন্য সহমত প্রয়োজন। সেই সহমত মন্তব্যকেই আজকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ। 1000 টাকার স্ট্যাম্প পেপারে প্রশ্ন বিক্রির চুক্তি, নিট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সিবিআই তদন্তে। একেবারে 1000 টাকার স্ট্যাম্প পেপারে চুক্তি হতো যে যদি এই প্রশ্ন আসে তাতে কত টাকা দেওয়া হবে এবং শেষ পর্যন্ত যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে টাকা ফেরতের বিষয়, যাবতীয় চুক্তি শর্ত স্ট্যাম্প পেপারে, 1000 টাকার স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ করে সই করিয়ে পর্যন্ত নেওয়া হতো। ফলে সিবিআই তদন্ত যত এগোচ্ছে এই নিট কেলেঙ্কারিতে একের পর এক চমকে দেওয়ার মতন তথ্য সামনে আসছে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে একেবারে হকারকে বেআইনি দখলমুক্ত করার যে পুলিশের অভিযান শহর জুড়ে আজকে দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে সরাসরি আপনাদের ধর্মতলা চত্বরে নিয়ে যাব। সেই তৎপরতা কিন্তু গতকাল সন্ধ্যে থেকে শুরু হয়েছে, লাগাতার চলছে। এই মুহূর্তে ছবিটা ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি আপনাদের জন্য সরাসরি তুলে ধরবেন। দেখাও ঝিলম। একদমই তোমাকে দেখাবো যে কলকাতা পুরসভার সদর দপ্তরের ঠিক উল্টো দিকে চৌরঙ্গি স্কোয়ারে এই ফুটপাত দখলমুক্ত করার অভিযান করেন এই নিউ মার্কেট থানার পুলিশের পক্ষ থেকে। আচমকাই তারা 5টা 10 নাগাদ আসেন এবং আসার পরে এখানে যাদের ফুটপাতে দোকান আছে প্রত্যেককে সরে যেতে বলেন এবং তারপরে আমরা দেখি যে একে একে সামগ্রী সরানো হচ্ছে। ঠিক কি হয়েছে, কেন হয়েছে এবং তারা কি বলছেন, এই হকারের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কি হয়েছিল? सर अचानक जो है ना पुलिस आया, यहाँ से जितना भी हम लोग 35 हॉकर था सबको उठा के गाड़ी में लेके, सब सामान के साथ, पूरा माल के साथ आदमी को भी लेके चला गया सर। আপনাদের এখানে বসতে বলা হয়েছিল কি অনুমতি দেওয়া হয়েছিল, কোনো মিটিং হয়েছিল? मीटिंग आज 6 महीना से पहले टाउन वेंडिंग कमेटी हमारे यहाँ लाइन मार के गया था। आज हम लोग 35 हॉकर है सर। क्या खाएगा, क्या पिएगा, बच्चा लोग कैसे रहेगा सर? লাইন মেরে গেছিল মানে পিলা রং, সেটা কি? पीला रंग मेरे गए टाउन वेंडिंग कमेटी नीचे रहते खुद से आके वो लाइन मार के गया, बोला कि इसके अंदर में रहना, इससे बाहर नहीं आने का।
हम लोग उसी सिद्धांत से जो है ना कॉर्पोरेशन का सिद्धांत से टर्न वेंडिंग का सिद्धांत से हम लोग अपना डाला लगा रहा था। आज अचानक आया, कोई खबर नहीं, कोई नोटिस नहीं, कुछ नहीं, सारा माल उठा के लेके चला। কি বলছেন, কি করবেন এরপরে তাহলে আপনারা? এরপরে আপ যাই দেখে যে থানা যাবো স্যার, থানা যাবো, তারপরে আমার শক্তিমান ঘোষ আছে, ওইকে আমি বলবো, দেখে কি বলা যায় স্যার। আমার সহকর্মী সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো, ঠিক এখানে পুরো ফুটপাত আমরা দেখতে পাচ্ছি যে যত এখানে হকার ছিলেন তাদের সব সামগ্রী নিউ মার্কেট থানার পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের যেটা অভিযোগ যে 6 মাস আগে এখানে বৈঠক করা হয়েছিল, এখানে যে হলুদ রং রয়েছে সেই হলুদ রঙের যে মার্কিং করা হয়েছে সেই মার্কিংটা তারা বলছেন যে তাদেরকে ঠিক এই হলুদ রঙের এই যে অপর প্রান্ত সেইখানে তাদেরকে বসতে বলা হয়েছিল এবং সেই অনুযায়ী তারা বসছিলেন। হঠাৎ করে আজকে তাদের এই জিনিসপত্র সরিয়ে নেওয়া হয় এবং এই অভিযান 5টা 10 নাগাদ শুরু করা হয়। আমরা দেখতে পাচ্ছি ফুটপাতে এই মুহূর্তে কোনো হকার নেই, অর্থাৎ কলকাতা পুরসভার এই ফুটপাতকে হকার মুক্ত করার কাজ যেটা গতকাল একেবারে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেইটা শুরু হয়েছে। আমি শুরুতে পার্থপ্রতিম রায়ের কাছে এইখানে আসতে দেবো। আমি বলছি পার্থদা, এই যে হকার সমস্যা, মানে আমি বলছি ফুটপাত দখল করে যারা বসে রয়েছেন, যে ফুটপাত কার্যত সাধারণ মানুষের চলাচলের জন্য, এবং এটা মোটামুটি আজকে প্রথম নয়, বছরের পর বছর ধরে বাম আমল থেকে হয়ে আসছে যে ফুটপাত ধরে হাঁটার জায়গাটুকু থাকে না, ফলে রাস্তার উপর তারা হাঁটতে বাধ্য হন, দুর্ঘটনা ঘটে। আমি বলছি এইখানেই প্রশ্ন যে এতদিন পর তাহলে হঠাৎ করে মনে হলো যে এই বেআইনি জবরদখল মুক্ত করার যে অভিযান সেটা এইবার শুরু করতে হবে? গত 12 বছরে মনে হয়নি? না, মাঝে সাঝে এই ধরনের রুটিন কর্মসূচি হতো, কিন্তু কোথাও একটা নেগলিজেন্সি হয়তো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়টা তিনি উপলব্ধি করেছেন এবং সেই জায়গা থেকে একদম বৈঠক ডেকে তিনি কড়া ভাষায় সকলকে সতর্ক করেছেন। সংশ্লিষ্ট যারা পৌরসভা শুধু নয়, পুলিশ প্রশাসন, অন্যান্য আধিকারিক যারা এই বিষয়গুলো দেখভাল করে তাদেরকে কড়া নির্দেশ দিয়েছেন মানুষের সুবিধার্থে এ ধরনের জবরদখল। না, আমি বলছি পার্থদা, আপনি মানবেন যে এই ধরনের ঘটনা দিনের পর দিন, বছরের পর বছর ধরে হয়ে আসছে। আমি বলছি যেখানে একটা অনিয়ম হচ্ছে, বেআইনি কাজ হচ্ছে, তো সঙ্গে সঙ্গে পুলিশের নিজে থেকে উদ্যোগী হয়ে ব্যবস্থা নেওয়ার কথা। আপনি অপেক্ষা করবেন যে কখন মুখ্যমন্ত্রী ধমক দেবেন তারপরে ব্যবস্থা নেবেন? গোটা সব শহরে গতকাল যদি মুখ্যমন্ত্রী এইভাবে কড়া ধমক না দিতেন, আমি বলছি আজকে সকাল থেকে আমাদের এই ছবি আমরা দেখতে পেতাম না। সব দিনের পর দিন আগামী কয়েক বছর চলতো। না, এটা দেখুন, মাঝে সাঝে এই ধরনের কর্মসূচি হয়, হয়তো আপনাদের প্রচারের আলোয় সেভাবে আসে না, কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলবার পর উদ্যোগী হয়েছে নিশ্চিতভাবে বেশি করে। তবে এটা ঘটনা সকলকে মমতা বন্দ্যোপাধ্যায় দাগিয়ে দেননি, যেখানে যেখানে নেগলিজেন্সি হয়েছে একদম আমার এখানে প্রশ্ন থাকবে যে সেই জায়গায় গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বাকি অতিথিদের কাছে আসবো, কিন্তু প্রশ্নটা এইখানে থাকবে যে দোষটা শুধু হকারের? কাদের অনুমতি নিয়ে এবং কাদের আশ্রয়ে হকাররা দিনের পর দিন, বছরের পর বছর ফুটপাত দখল করে যারা ব্যবসা করে যাওয়ার অবৈধভাবে সাহস যোগাচ্ছেন, তারা কি কখনো তাহলে সেই ব্যবস্থাপনার, মানে পুলিশের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারা কি সেই অ্যাম্বিটের মধ্যে আসবেন না? আমি এই প্রশ্নটা এই কারণে তুলছি কারণ স্থানীয় বাসিন্দারা এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। ঠিক কি হয়েছে আমি গড়িয়াহাটের এই অংশটা আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন, প্রতিবেদন আকারে আপনাদের সামনে রাখবো। এই জিনিস যেখানে চলছে তোমাকে ভেতরে করো, ভেতরে করো, এটা সব এরাও থাকে না, আপনারাও থাকে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং সক্রিয়তার সাথে পুলিশকে কাজ করতে বলা হয়েছে। গড়িয়াহাটে আমরা রয়েছি। গড়িয়াহাটে গতকাল আমরা দেখেছি যে রাত্রিবেলা প্রথমে বলা হয়েছিল, আজকে গড়িয়াহাটে এখানে যেটা ফুটপাত দখল করে বেআইনিভাবে যে দোকানগুলো রয়েছে সেগুলো একেবারে ভেঙে ফেলার কাজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে হাতিবাগানে সেখানেও আজকে এইভাবেই কিন্তু চলছে, যাতে কোনোভাবে ফুটপাত বা রাস্তা যেখানে চলাচল করা হয় সেই রাস্তা ফুটপাত যাতে দখল না থাকে। দ্বিতীয়ত তোমাকে জানাই যে আজকে আমরা দেখলাম যদুবাবু বাজার, সেখানেও একই রকমভাবে এই ধরনের রাইড চললো এবং সেই প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। পুলিশের তরফ থেকে এটা কিন্তু যেটা বলা হচ্ছে, পুলিশের একাংশ যেটা সূত্র মারফত যেটা বলা হচ্ছে তাদের তরফে, যে এই ধরনের রাইড তারা করেই থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এইভাবে ফুটপাত দখল হয়ে থাকছে কি হয় দিনের পর দিন? যে নিয়ম ভাঙবে, যে এখানে যে টিনের শেড করা হয়েছে, এই টিনের শেডটা 1/3 মেপেই করা হয়েছে। তার বাইরে যদি দোকান লাগায়, পুলিশ যদি এসে তার মাল সিজ করে বা কেস করে, সেটাতে ইউনিয়ন কোনোভাবে বিরোধ করবে না। খুলতে পারবো না, লোক দিয়ে না, আমরা খুলে দিতে পারি, এটা আজকের সন্ধ্যাবেলার মধ্যে ওই যে লেভেলটা যেটা ফিক্স করা ছিল ওই লেভেলে করবে। হাঁটতে অসুবিধা, আমাদের বয়স্ক লোক তো পাত্তাই দেয় না, জানেন তো।
পেকে বেঁকে যায়। ও বাবা বলা ওখানে পা ভেঙে দেবে। ফুটপাত দখল হলে তো সবারই প্রবলেম, কোনো উপায় নেই। সেটা তো গড়িয়াটা তো পুরনো জিনিস। গড়িয়াহাট মার্কেটে অধিকাংশ ফুটপাতেই চলাচল করতে পারা যাচ্ছে না এবং সেই জন্যই সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড দিয়ে দেওয়া এবং এই যে রাস্তা দিয়ে চলাফেরা করেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের হুঁশিয়ারির পর ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সমস্ত এই যে ফুটপাত যেটা বেআইনিভাবে যে অংশটা দখল করা অবস্থায় রয়েছে সেটাকে দখল মুক্ত করার প্রক্রিয়া কিন্তু চালানো হচ্ছে। যদিও এই হকার ইউনিয়নের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে 1/3 জায়গা নিয়ে ফুটপাতে দোকান করার কথা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আইন মানা হয়নি, সেই ক্ষেত্রে পুলিশের ব্যবস্থা নেবে। ক্যামেরায় স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। অঙ্ক, তুমি খেয়াল করেছো যে একজন স্থানীয় বাসিন্দা প্রবীণ ভদ্রলোক তিনি বলছেন যে এই জবরদখলে প্রতিবাদ করলে হুমকি আসতো যে মেরে পা ভেঙে দেওয়া হবে। আমি বলছি যিনি এই হুমকিটা দিচ্ছেন যে মেরে পা ভেঙে দেওয়া হবে তিনি তো কারোর কাছ থেকে সেই মদতটা পাচ্ছেন বা সেই সাহসটা পাচ্ছেন। দিনের পর দিন মাথার ওপর তো কারোর হাত না থাকলে তো এইভাবে হুমকিটা আসে না। দিনের পর দিন কার মদতে এইভাবে ফুটপাত দখল করে ব্যবসাগুলো হচ্ছে? আজকে তুমি ফুটপাতকে জবরদখল মুক্ত করছো, কিন্তু জবরদখল করতে যারা সাহায্য করলো সেই ওপরতলায় যারা রয়েছে নিচতলায় ব্যবস্থা হচ্ছে, ওপরতলাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? না, স্বাভাবিক ব্যাপার যে মঙ্গল গ্রহ থেকে কেউ এসে তো এখানে ফুটপাতে হকারদের বসতে অনুমোদন দেয়নি। নিশ্চয়ই শাসক দলের অনুমোদন রয়েছে, শাসক দলের কাউন্সিলরদের অনুমোদন রয়েছে। এবং এই গড়িয়াহাটেই তো দেখেছিলাম মানে ফুটপাতে কোন হকার বসবে কোন হকার বসবে না এই নিয়ে কোন কাউন্সিলরের লবির হকাররা বসবে এই নিয়ে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা বছরখানেক আগেই দেখেছিলাম, নতুন কিছু নয়। আমার কথা হচ্ছে যে আজকে আপনি গরিব মানুষের হকারদেরকেও আপনি আজকে উচ্ছেদ করছেন, ভালো কথা। আপনি বলছেন এটা বেআইনি, খুব ভালো কথা। আপনি এতদিন পদক্ষেপ নেননি কেন? নিজের বিধানসভায় 5টা ওয়ার্ডে হেরে যাওয়ার পর, একাধিক পৌরসভায় হেরে যাওয়ার পর নির্বাচনে আপনার হঠাৎ মাথায় ঢুকলো যে না এবার আমাকে এই উচ্ছেদগুলোকে করতে হবে, এবার আমাকে হকারগুলোতে সরাতে হবে। আচ্ছা আমি বলছি এই বেছে বেছে জায়গায় কেন? আপনি আজকে যে 70 নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর বিধানসভায় আপনি হেরে গেছেন সেই যদুবাবুর বাজারে আপনি করছেন, আপনি ইকবালপুর খিদিরপুরে করছেন না কেন? ওখানে লিড আছে বলে। রাজাবাজারে সুমন দাও জানেন, আমাদের প্রচুর রয়েছে। যে ওয়ার্ডে পিছিয়ে রয়েছে সেই ওয়ার্ডে ব্যবস্থা হচ্ছে। রাজাবাজারে 3 লেয়ারে বিজেপিরা সব জায়গায় রাজনীতি এবং ছিদ্রানেশির মতো কথা বলে। না আমরা দেখতে চাই যখন কোনো কর্মসূচি নেওয়া হয় সেটারও বিরোধিতা করবে, না করলেও বিরোধিতা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে অভিযোগ পেয়েছে সর্বত্র তিনি প্রচেষ্টা জারি রেখেছেন, সেটাকে সাধুবাদ জানান। এই প্রশ্নটা এই আলোচনাতে আসবে যে পার্থদায় বলছিলেন যে এইরকম অভিযান মাঝে মধ্যে পুলিশের তরফে করা হয়। আমি বলছি মাঝে মধ্যে পুলিশের তরফে রেড করা হয়, তারই একটা এক্সটেন্ডেড ভার্সন এইটা নয় তো, নাকি এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে? একটা বিষয় হচ্ছে আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। এটা গতকাল মুখ্যমন্ত্রীও বলেছেন যে শহরের যে সৌন্দর্যায়নের জন্য রাজ্য সরকার এত কিছু করছে তার সেখানে একটা বড় ধাক্কা খাচ্ছে এইভাবে ফুটপাত বেআইনিভাবে জবরদখল হওয়ার কারণে। সেইটা কি কারণ, নাকি একেবারে লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক যদি ফলাফল দেখা যায়, কলকাতা পুরসভার ওয়ার্ড ভিত্তিক যদি ফলাফল দেখা যায়, সেখানে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস, সেখান থেকে শহুরে ভোটারদের মন ফিরে পাওয়ার জন্য এই তৎপরতা পুলিশের তরফে মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে কোনটা? দেখো, একটা তো শহুরে ভোটার কারা, মানে কারা তৃণমূলের বাইরে গিয়ে ভোট দিয়েছে, বস্তিবাসী দেয়নি, কিন্তু বস্তিবাসী তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছে। কিন্তু শহুরে মধ্যবিত্ত শিক্ষিত একটু মানে আর্থিক সচ্ছল পরিবারগুলো কিন্তু তৃণমূলের এগেনস্টে ভোট দিয়েছে, যারা সুশাসন চায়, যারা আইনের শাসন চায়, যারা অর্থনৈতিক উন্নতি চায় এবং যারা মনে করে যে একটা গুড গভর্নেন্স সরকার নিশ্চিত করবে। কিন্তু মানে আমার সমস্যাটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে টেলিভিশনে আছি, এটাই আমার বড় সমস্যা। তার কারণটা হলো আমি পার্থ যেই জায়গায় আজকে কথা বলছি সেই জায়গায় বাম নেতাদেরকে বছরকে বছর দেখেছি এক একটা অভিযান হয়েছে, কখনো সানরাইজ ইত্যাদি নাম দিয়ে, আর বাম নেতারা বলেছে এই তো আমরা তৎপর হয়েছি, অথচ ওই বাম নেতারাই দিনের পর দিন এই হকারদেরকে বসাতো নানা রকম সুযোগ সুবিধার বিনিময়ে। একইভাবে তৃণমূল কংগ্রেস 11 সালে ক্ষমতায় আসার পরে টাকা দাও বসো, টাকা দাও বসো, টাকা দাও বসো, এই যে ফর্মুলা তৈরি হয়েছিল দিনের পর দিন। আমরা টেলিভিশনে বলেছি তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কুৎসা করবেন না, মিথ্যাচার করবেন না, মানে ভুল কথা বলবেন না, এইভাবে অপপ্রচার করবেন না। কিন্তু আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে পারি যে এই উদ্যোগটা আমি তখন মানে সাধুবাদ জানাবো যদি দেখি যে একটা সময় পর্যায় পরেও সরকার এই উদ্যোগটা রেখেছে, সাময়িক না হয়ে ধারাবাহিক হলে সেটা সাধুবাদযোগ্য বলছেন বিশ্বনাথ চক্রবর্তী। এই মুহূর্তে একটা বড় খবর আমাদের সামনে আসছে, বসিরহাটে ভোট বাতিলের দাবিতে এবার হাইকোর্টে যাচ্ছেন বিজেপি প্রার্থী
রেখা, তৃণমূল সাংসদ হাজী নুরুল্লের বিরুদ্ধে কমিশনে তথ্য গোপনের অভিযোগ। আরো বিস্তারিত আমাদের এই বিষয়ে জানাবেন সৌভিক মজুমদার, আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সৌভিক, দেখো, রেখা পাত্র ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহে শুনানি হতে পারে সেই সম্ভাবনা তৈরি হয়েছে। রেখা পাত্রের বক্তব্য হলো, জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল তিনি নির্বাচন কমিশনের কাছে যে তথ্য দিয়েছিলেন সেখানে সঠিক তথ্য দেননি, তথ্য গোপন করেছেন। ফলে তার মনোনয়ন যেটা দিয়েছিল সেই মনোনয়ন বাতিল করা উচিত, বসিরহাটের ভোট বাতিল হওয়া উচিত এবং নতুন করে ফের বসিরহাটে ভোট হওয়া উচিত, সেই দাবি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। শুভ্রজিৎ, ধন্যবাদ সৌভিক। এই মুহূর্তের বড় খবর, ইন্ডিয়া জোটে যে প্রাথমিক জটিলতা তৈরি হয়েছিল সেই জট কি কাটতে চলেছে? কংগ্রেসের যে প্রার্থী তাকে কি সমর্থন করতে চলেছে তৃণমূল কংগ্রেস? লোকসভার অধ্যক্ষের লড়াইতে কি কে সুরেশকেই সমর্থন করবে তৃণমূল কংগ্রেস? এই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। কি কারণে জোরালো হচ্ছে, কিভাবে এই যে শীতলতা তৈরি হচ্ছিল বলে মনে হচ্ছিল সেই বরফটা গলল, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আরো বিস্তারিত বলতে পারবেন। বিজেন্দ্র, দেখো, যে বরফটা জমেছিল সেটা গলার এখন ইঙ্গিত আমরা পাচ্ছি। প্রথমত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন শপথ নেওয়ার জন্য সংবিধান সদন থেকে বেরিয়ে সংসদ ভবনে যাচ্ছিলেন তখন তিনি জানিয়েছিলেন কি কংগ্রেসের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, এটা খুবই আনফর্চুনেট, একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তারা আজকে সন্ধ্যের মধ্যে টিএমসি চেয়ারপারসন থেকে কথা বলে জানিয়ে দেবেন কি সিদ্ধান্ত হচ্ছে। কিন্তু যখন তিনি হাউসের ভেতরে যান সেখানে রাহুল গান্ধীর সঙ্গে তার একবার কথা হয়েছে এবং তারপর আরো হয়তো কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এবং টিএমসি শীর্ষ নেতৃত্ব যোগাযোগ করেছেন। তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা অনেকটা দূর হয়েছে এবং টিএমসি সিদ্ধান্ত নিয়েছে কি আজকে 8টার সময় যে মল্লিকার্জুন খড়গে ইন্ডিয়ার পার্টির নেতাদেরকে মিটিংয়ে ডেকেছেন সেটাতে টিএমসি প্রতিনিধি পাঠাবে এবং যাবে। কেন তার আগে আমরা ইঙ্গিত পাচ্ছিলাম হয়তো তারা এই মিটিংয়েও যাবেন না, কিন্তু বরফ বলেছে এবং একজন টিএমসি নেতা জানিয়েছেন কি তারা সিদ্ধান্ত নিচ্ছেন ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবেন, ইন্ডিয়া জোট একসঙ্গে থাকবে স্পিকারের ইস্যুতে এবং আগামীকাল যদি ভোটাভুটি হয় টিএমসি সুরেশের পক্ষে ভোট দেবে এবং ওম বিড়লার পক্ষে ভোট দেবে না, এরকম একটা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে যখন বেরোচ্ছিলেন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনি জানিয়েছেন এখনই কি করে বলবো, আগে মিটিং হোক তারপরে আমরা সিদ্ধান্ত জানিয়ে দেবো। অর্থাৎ 8টার সময় যে মিটিং রয়েছে সেটাতে টিএমসির প্রতিনিধি যাবে, তারপরে তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবেন যে তারা সুরেশকে সমর্থন করছেন। একেবারে বেশ, নিঃসন্দেহে সেই বরফটা গলছে বলে মনে হচ্ছে, তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আরও ছবিটা স্পষ্ট হবে যখন মল্লিকার্জুন খাড়গের বাড়িতে যে বৈঠক রয়েছে সেই বৈঠকের পর তৃণমূলের তরফে তাদের অবস্থান অফিসিয়ালি স্পষ্ট করে দেওয়া হবে। কিন্তু তার আগে আমি দেখাতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী অভিযোগটা স্পষ্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একতরফাভাবে দুর্ভাগ্যজনক যেটা প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস, কন্ট্যাক্ট পর্যন্ত করা হয়নি তৃণমূল কংগ্রেসের সঙ্গে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী কি বলেছেন দেখুন পর্দা। है ममता जी तय करेंगे। अभिषेक जी का कांटेक्ट किया था कांग्रेस ने, आरोप है कि कांग्रेस ने कांटेक्ट कोई कांटेक्ट नहीं किया है, कोई बातचीत नहीं हुआ है एंड अनफॉर्चुनेटली दिस हैज बीन अ यूनिलैटरल डिसीजन। टीएमसी का कहना है कि कांग्रेस ने कांटेक्ट नहीं किया के सुरेश के कैंडिडेचर को लेकर। नमस्कार, हाउ आर यू? हाउ आर यू? राहुल सर, टीएमसी का क्या स्टैंड है सर? टीएमसी का क्या? जय संविधान। এটা মোটামুটি সুমনদাও একমত হবেন যে নিঃসন্দেহে বরফ গলছে, যেটা বিরোধী জোট বা ইন্ডিয়া জোটের পক্ষে অত্যন্ত একটা ইতিবাচক খবর। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় সুমনদা, সেটা হচ্ছে টাইম অ্যান্ড অ্যাগেন বারবার এই জিনিসটা তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হচ্ছে, সেটা উপরাষ্ট্রপতি বা জগদীপ ধনকরের যে নির্বাচন হলো সেই ঘটনা হোক বা আগামীকাল যে স্পিকার পদে ভোটাভুটি হতে চলেছে সেই ঘটনা হোক, বারে বারে একতরফাভাবে তৃণমূল অভিযোগ করে এসেছে যে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে, কনফিডেন্সে পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা শরিক দলগুলোকে নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। রাতারাতি আপনারা স্থির করেছিলেন তখন মার্গারেট আলভার নাম এবং এখানে যখন স্থির করেছেন কে সুরেশের নাম, জানাননি পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে। শুভ্রজিৎ, তুমি যেখানে শেষ করলে ওখান থেকেই আমি শুরু করি। বারবার একটাই অভিযোগ, তৃণমূল কংগ্রেস কেন তোলে? ইন্ডিয়া ব্লকে তো অনেক রাজনৈতিক দল রয়েছে, কেউ তো কখনো বলে না যে কংগ্রেস তাদের সঙ্গে যোগাযোগ করেনি, কংগ্রেস না জানিয়ে প্রার্থী ঠিক করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রণব মুখার্জির রাষ্ট্রপতি নির্বাচন মনে আছে? ডক্টর মনমোহন সিং সিটিং প্রাইম মিনিস্টার, তাকেই প্রায় কান ধরে নামিয়ে রাষ্ট্রপতি বানিয়ে দিচ্ছিল। তারপরে এলো উপরাষ্ট্রপতির নির্বাচন, এত ফাইল পাস হয়েছে সংসদে, সব সময় ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ভারতীয় জনতা পার্টির সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় বিহাইন্ড দ্য কার্টেন সাহায্য করার চেষ্টা করে গেছেন। এবারও যদি সেই জিনিস ঘটায় তাহলে ওনাদের পলিটিক্যাল ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আছেই, আবার প্রশ্ন উঠে যাবে। কিন্তু আমার আবার এই সেম প্রশ্ন আমি করছি, ইন্ডিয়া ব্লকে অনেকগুলো রাজনৈতিক দল আছে,
তারা কংগ্রেসের বিরুদ্ধে কখনো অভিযোগ করে না, সব অভিযোগ দেখি তৃণমূল কংগ্রেস, তাদের অবহেলা করা হলো, তাদের জানানো হলো না, তাদের সঠিক গুরুত্ব দেওয়া হলো না। এটা কেন বারবার ঘটে? এটা কি রাজনাথ সিং এর ফোন আসার পর ঘাবড়ে গিয়ে আবার নতুন করে কংগ্রেসকে অভিযোগ? আমি জানি না, এই উত্তর তো পার্থদের কাছ থেকে নিতে হবে আমাকে। সুমনদার মতো বলছে, এটার কোনো দায়বদ্ধতা সুমনদা কংগ্রেস নেবে কিনা আমি জানি না। আমরা যেটা বলি যে একটা রাজনৈতিক ব্লক, বিরোধী ব্লক তৈরি হয়েছে, ইন্ডিয়া ব্লক, প্রত্যেকটা দল ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নাম্বার ইম্পর্টেন্ট। তাই জন্যে প্রত্যেকটা দলের সঙ্গে আলোচনার সাপেক্ষে সমস্ত কর্মসূচি নেওয়াটা অত্যন্ত জরুরি। আমরা যদি সঠিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই, সুমনদার প্রশ্ন হচ্ছে যে প্রায় 20টার বেশি শরিক দল রয়েছে এই ইন্ডিয়া জোটে, অন্য কোন শরিক দলে কংগ্রেসে অ্যালার্জি নেই, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে বারবার অ্যালার্জি কেন? অন্য শরিক দলের বিষয়টা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এটা বলতে পারি যে আলোচনা অত্যন্ত জরুরি। তৃণমূল আপনাদেরই প্রবলেম হয়, আলোচনাটা জরুরি। কংগ্রেস একতরফাভাবে কাকে বাঁচানোর জন্য আপনারা বিজেপিকে বার্তা দিচ্ছেন? সত্যিকারে কাকে বাঁচানোর জন্য বিজেপিকে বার্তা দিচ্ছেন? আমরা চাই সত্যিকারের লড়াইটা সত্যিকারের লড়াই কোনদিন আপনারা করতে পারবেন না। আজকে আপনাদের আমি দর্শকদের একটা কনফিউশন দূর করে দিই। যারা এই মুহূর্তে কার্যত একে অপরের বিরুদ্ধে বলছেন, তারা কিন্তু ইন্ডিয়া জোটের দুই শরিক, তারা প্রতিপক্ষ নন জাতীয় ক্ষেত্রে। আমি ইন্ডিয়া জোটের আরেক শরিকের প্রতিনিধির কাছে আসবো, কৌস্তব চট্টোপাধ্যায়। আমি বলবো প্রথমেই যে সুদীপবাবু না বললে হঠাৎ অভিষেক ব্যানার্জি বললো কেন, এই কথা বুঝতে পারছি না। তো আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, প্রতিবারই একটা সিচুয়েশান তৈরি করা যে আসলে আমরা তোমাদের সাথে আছি। আমি জানি না ওনারা কি চিরে ভিজবে কি না কিনে, ওনারা অ্যাবস্টেন, ওরা তো সব বিজেপি যে বিল পাস করে তাতেই অ্যাবস্টেন করে দেন। কোনো একটার পর একটা বিল আমরা বলতে পারি যেখানে অ্যাবস্টেন করে বেরিয়ে চলে এসেছেন, আমাদের সে অভিজ্ঞতা আছে, আমরা জানি না। কিন্তু এখন পর্যন্ত অ্যাবস্টেনের সম্ভাবনাটা নেই বললেই চলে, কে সুরেশের সমর্থনে তারা যেতে চলেছে। তৃণমূল কংগ্রেস কি করবে? তৃণমূল কংগ্রেস যে টিটি যখন যেমন তখন তেমন। তৃণমূল কংগ্রেসের কোনো বিশ্বাস আছে নাকি? আর আমাদের রাজ্যে বিজেপি আসতো নাকি? বিজেপি এমপি জিতেছে তৃণমূল কংগ্রেসের সমর্থন, মানুষকে বোকা বানাচ্ছেন। প্রথম পার্টে আমি একটা কথা বলে নিই, আমি শুধু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে তৃণমূল কংগ্রেসের একটা দিক বলবে আরেকটা বলবে না, সেটা তো হতে পারে না। 1 ডজন ভোট তোমরা কেটে তৃণমূল কংগ্রেসকে এই লোকসভা নির্বাচনে সুবিধা করে দিয়েছে শুভেন্দু অধিকারীর অভিযোগ। কে শুভেন্দু অধিকারী কি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতাকে প্রাক্তন চোর কি বলে জবাব হবে না তো? মানুষ আমাদের ভোট দিয়েছে, আমরা সিপিআইএম পার্টি বাম কংগ্রেস জোট বেঁধে ভোট লড়েছিলাম, মানুষ ভোট দিয়েছে। দুটো ন্যাশনাল পার্টি লড়েছে, মানুষ ভোট দিয়েছে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আমি শুভ্র বারবার বলেছি যে ভোট কারুর পৈতৃক সম্পত্তি না। আমি যেটা বলবো যে আজকে তো করছেন ঠিক আছে, কালকে মমতা বলেছেন বলে তুলে দিচ্ছেন, এদের কাছ থেকে টাকা নিতেন, সে তুলে দিচ্ছেন, ভালো কথা। আমি বলছি যে 70 নম্বর ওয়ার্ডে, 82 নম্বর ওয়ার্ডে, 74 নম্বর ওয়ার্ডে, 73 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসগুলো কি হবে যেগুলো দখল করে রাস্তার উপর আছে, ফুটপাতের উপর আছে? দেখে আসুন 71 নম্বর ওয়ার্ডে মদন মিত্রর যে অফিস, 71 নম্বর ওয়ার্ডে ফুটপাতের ওপর, হরিশ মুখার্জি রোডের ওপর শোভনদেব চ্যাটার্জির অফিস, আমি নাম করে বলছি, 73 নম্বর ওয়ার্ডের অফিস, 82 নম্বর ওয়ার্ডের অফিস, সেগুলো কি হবে? আরে গরিব মানুষকে তুলুন, কোনো অসুবিধা নেই, পুনর্বাসন দিতে হবে তো। বামফ্রন্ট সরকার পুনর্বাসন দিয়েছিল, টাকা দিয়ে বসিয়েছেন। এখানে যারা বসিয়েছেন, কলকাতার অনেক জায়গা আছে যেখানে হচ্ছে না, পরিকল্পনা করে আপনি হেরেছেন, তাই গরিব মানুষের ওপর আক্রমণ করছেন। করুন, এটা লোক দেখানো হচ্ছে। মমতা বলেছে বলে 2 দিন হচ্ছে, এতে মানুষের কিছু সুরা হবে না, আর পুনর্বাসন দেন না। এত ফুটপাত খালি হয়ে গেলে চপ ভাজা হবে কিভাবে? মানুষ চপ শিল্পটাকে প্রতিষ্ঠিত করবে। আমি অঙ্কন দত্তর কাছে এইখানে আসবো, যেখানে এই একটা সংঘাত তৈরি হচ্ছে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে, ফের দূরত্ব তৈরি হলো কিনা এইরকম জল্পনা চারিদিকে ঘুরছে। আমি বলছি কোথাও একটা বিরোধী হিসাবে এনডিএ বা বিজেপির একটা স্বস্তির বাতাবরণ বা হাসি চওড়া হচ্ছিল, সে হাসি কিন্তু অচিরে মিলিয়ে যেতে চলেছে তোমাদের অঙ্কন। কিসের জন্য হাসি মিলিয়ে যাবে? আমাদের কাছে না, আমরা তো চাই এই যে এখন জোট হয়েছে, পার্থদা এখানে হচ্ছে, কৌস্তবদা, সুমনদা, এই যে আরো কাছাকাছি, আরো কাছে এসো, এটা তো ভোটের আগে হলেও ভালো হতো। এইখানে একই মঞ্চে মোহাম্মদ সেলিম, মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, এটা হলে তো আমরা খুশি হতাম। আমরা তো এটাই চাইছিলাম। দিল্লিতে কেন এই যে জোট, এই যে সমঝোতা, এটা এখানেও আসুক, এখানেও হোক। আমরা তো এদের বিরুদ্ধে লড়বো, আমরা তো বিরুদ্ধে লড়ানি। আর শুনুন, এদের নিজেদের মধ্যে স্বার্থের সংঘাত রয়েছে। এই তো আমরা এখনো দেখেছি, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বলছে যে না, এক সেকেন্ড আমাকে বলতে হবে, আমি চিৎকার করি, তোমরা আছো বলেই তো ভাইপো খোলা আকাশের নিচে
রাহুল গান্ধীও বেড়ে বেরিয়ে রয়েছে, রাহুল গান্ধীও বেড়ে বেরিয়ে রয়েছে, আমরা আছি বলে এই তো লাইন দাঁড়াও রাহুল গান্ধী অঙ্কন রাহুল গান্ধী বলো 50 কোটি টাকা তোমার কেরলের মুখ্যমন্ত্রী এখানে অস্বস্তি কাটাতে ওই জন্য ফুটপাতে চলে আসতে হয়, বলতে পারো না একসাথে, তুমি বলো না এখন একসাথে এক মঞ্চে রয়েছে, একসাথে তৃণমূলের সাথে রয়েছে, ভোটের সময় আলাদা লড়লে কেন? লোকসভা ভোট এখন লোকসভা একসাথে বসে রয়েছে, এখন আলাদা লড়লে ভোটটা কেটে তৃণমূলকে জেতালে কেন? চোখে ছানিয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা বেশ, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এখানে আছি। বেশ, আমি এক সেকেন্ড আমি অঙ্কনকেও থামালাম। আমি বলছি বিশ্বনাথ দা, দর্শকেরা জানেন যে 90-এর দশকে একটা ব্র্যান্ডের জনপ্রিয় বিজ্ঞাপন এবং তার ট্যাগলাইন ছিল যে মজবুত জোট হ্যাঁ টুটেগা নাহি। অনেক সময় ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এরকম একটা প্রচার করা হচ্ছে যে অটুট বন্ধন। আমি বলছি সেই অটুট বন্ধনে মাঝে মধ্যে ফাটল দেখা যাচ্ছে, সেটা কি শুধুই সমন্বয়ের অভাব নাকি কোথাও কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট কাজ করছে বলে মনে হয়? দেখো, প্রথমত বলবো যে এই ধরনের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসলে সবচেয়ে বেশি হাসি যে দলের হবে সেটা বিজেপি দলের। মানে ইন্ডিয়া জোটের যদি অন্তর্বিরোধ সেটা পরে ম্যানেজ হলেও যদি এটা প্রকাশ্যে চলে আসে তাহলে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থা তৈরি হবে, সেটা হলো এনডিএ জোটের। এবং এটা তুমি জানো যে জোট সবসময় সাইকোলজিক্যাল ওয়ার, এবং এই যে মনস্তাত্ত্বিক যুদ্ধ, সেই যুদ্ধে যদি দেখা যায় যে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস বারবার প্রশ্ন তুলছে বা সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি সাইকোলজিক্যালি বলবো যে জোট মানে এনডিএ জোটে যারা একটু নড়বড়ে তারা কিন্তু ভাববে যে এই মানে ইন্ডিয়া জোটে যাওয়া উচিত কি উচিত না, বা এনডিএ জোটটাই অটুট রাখা উচিত, এইভাবে ভাববে কিন্তু তারা। অর্থাৎ একটা সাইকোলজিক্যাল ওয়ারে কিন্তু তারা এগিয়ে থাকবে, এনডিএ জোট এগিয়ে থাকবে। ফলে তুমি যত মানে দেখবে যে জোটের শরিকরা নড়বড়ে হচ্ছে, কথা বলছে বা অস্বস্তি ফেলছে বা কংগ্রেসকে নিয়ে প্রশ্ন তুলছে, তার মানে কিন্তু তুমি মনে রাখবে যে বিপক্ষ জোটে কিন্তু সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আরেকটার সাথে আমি বলতে যাই যে দেখো, কালকে স্পিকার নির্বাচন, ভারতবর্ষের সংসদীয় রীতি কি ছিল, ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের নিয়ম অনুসারে আমাদের কিন্তু এটা মোটামুটিভাবে একটা প্রত্যেকেই মেনে নিয়েছিলাম যে বিরোধী এবং শাসক দল একে বসে একটা সমঝোতার ভিত্তিতে স্পিকার এবং বিরোধীদেরকে ডেপুটি স্পিকার পদটা দেওয়া হবে। কিন্তু যেটা একেবারে আপনি লোকসভার ক্ষেত্রে যখন বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে সাইকোলজিক্যাল ওয়ার, অর্থাৎ একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে, একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের জায়গা তৈরি হচ্ছে, কোথাও কি সেই একই লড়াই বিধানসভা এবং রাজভবনের মধ্যে দেখা যাচ্ছে? তার কারণ এই যে বিধানসভার দুটো উপনির্বাচনে যে দুজন তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন তারা তাদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা আরও বাড়ছে বলে মনে হচ্ছে। রাজভবন নয়, বিধানসভাতেই শপথ নিতে চান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। আরো বিস্তারিত আশাবুল হোসেন আমাদের এই বিষয়ে জানাবেন। আশাবুল। দেখো শুভজিৎ, এই যে রাজভবনের তরফে রাজ্যপাল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে আগামীকাল 12টার সময় শপথ গ্রহণের জন্য ডেকে পাঠিয়েছিলেন চিঠি দিয়ে, সেই ডাকে সায়ন্তিকা এবং রেয়াত হোসেন সরকার তারা সাড়া দিচ্ছেন না। আজকে অধ্যক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পরে এই দুই বিধায়ক তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরিবর্তে তারা রাজ্যপালকে চিঠি দিয়ে এটা জানাচ্ছেন যে আগামীকাল তারা বিধানসভায় 12টা থেকে 4টে পর্যন্ত অপেক্ষা করবেন এবং যাতে রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ করান। তারা বলছেন যে বিধানসভার গরিমা এবং বিধানসভার যে দীর্ঘদিনের রীতি সেটা মেনে নিয়ে যাতে রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ করেন। আশাবুল, আপাতত তোমাকে ধন্যবাদ। বলছি অঙ্কন, মাত্র দুজন বিধায়কের শপথ গ্রহণ, তাই নিয়ে তো কার্যত টাগ অফ ওয়ার চলছে মনে হচ্ছে। এক্ষেত্রেও তো সেই চাপ তৈরি এবং পাল্টা চাপ তৈরির কৌশল। তৃণমূল কংগ্রেস দেশের সংবিধানকে মানে না, এটা তো প্রথম দিন থেকেই আমরা জানি। সংবিধানের 188 নম্বর ধারা পরিষ্কার করে বলছে যে জয়ী নির্বাচিত বিধায়করা রাজ্যপালের সামনে বা রাজ্যপাল মনোনীত কোনো ব্যক্তির সামনে শপথ বাক্য পাঠ করবেন। 25টা উপনির্বাচন হয়েছিল সারা দেশে, কোথাও কংগ্রেস জিতেছে, কোথাও বিজেপি জিতেছে। বাকি 23টা জায়গায় 23 জন বিধায়ক রাজ্যপালের কাছে গিয়ে মনোনয়ন মানে শপথ বাক্য পাঠ করতে পারেন। এনারা পারেন না, এরা সংবিধানকে মানবেন না। রাজ্যপাল বাংলায় জমিদারি ফলাতে চাইছেন।
এটা কি ধরনের ভাষা? একদম আমি এই কোন ল্যাঙ্গুয়েজে ধরনের ভাষা এগুলো? তাই নাকি তৃণমূলের পৈতৃক সম্পত্তি নাকি? বিধানসভার অধ্যক্ষের সাথে পরামর্শক্রমে সেইগুলো ঠিক হবে, এটা মানতে হবে। তিনি মানতে চাইছেন না, তিনি জমিদারি ফলানোর চেষ্টা করছেন। এ ধরনের না, নিঃসন্দেহে দেখার বিষয় যে জটিলতার অবসান কিভাবে হয় এবং শপথ গ্রহণ শেষ পর্যন্ত কোথায় হয়, আমাদের নজর থাকবে সেখানে। আপাতত এই পর্যন্তই। ছোট্ট একটা বিরতির পর দেখুন যুক্তিতক্ক। চোখ রাখুন এবিপি আনন্দ।